জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে। ভোটের লড়াই শুরু হওয়ার আগেই কি দেবিদ্বারের ফল নির্ধারণ হয়ে গেল? হাসনাত আবদুল্লাহ কি কোনো লড়াই ছাড়াই জিতে গেলেন? কুমিল্লার 4 আসনের রাজনীতিতে আজ যে ভূমিকম্প হয়ে গেল, তার আফটারশক সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি। ধানের শীষের কাণ্ডারি 4 বারের হেভিয়েট সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি এখন নির্বাচনী রেস থেকে আউট। কিন্তু এটা কি সেরফ আইনি লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর মাস্টার স্ট্রোক? কেন 3 জানুয়ারি তার মনোনয়ন বৈধ হওয়ার পরও আজ বিকেলে সুপ্রিম কোর্টে গিয়ে সব ওলটপালট হয়ে গেল? 16 বছরের অপেক্ষা শেষে দেবিদ্বারের মানুষ যখন একটা লড়াই দেখতে চেয়েছিল, তখন আদালতের এক কলমের খোঁচায় কেন সব নিস্তব্ধ হয়ে গেল? আজ আমরা শুধু খবর জানবো না, খবরের ভেতরের খবর ব্যবচ্ছেদ করব। আজকের বিকেলটা দেবিদ্বারের বিএনপির জন্য ছিল বজ্রপাতের মতো। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সাফ জানিয়ে দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সি একজন ঋণ খেলাপি। হাইকোর্ট তাকে কিছুটা স্বস্তি দিলেও সুপ্রিম কোর্ট তা নাকচ করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি জানতেন না যে তিনি ঋণ খেলাপি, নাকি তিনি ভেবেছিলেন আইনের কোনো লুপহোল দিয়ে বেরিয়ে যাবেন? বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে তার নাম যখন লাল কালিতে ভেসে উঠল, তখনই আসলে তার নির্বাচনী সলিল সমাধি ঘটে গিয়েছিল। আর আজ সেই কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল আদালত। অনেকে হয়তো ভাবছেন, লোন ডিফল্টার হওয়া কি এতই বড় অপরাধ যে নির্বাচন করা যাবে না? আসল বিষয়টি একদম পানির মতো সহজ করে বুঝে নেই। বাংলাদেশের সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও 1972-এর 12 অনুচ্ছেদ হচ্ছে সেই যমদূত যা অনেক রাঘব বোয়ালকে আটকে দেয়। আইনের যুক্তিটা খুবই সোজা। যিনি ব্যাংকের বা জনগণের আমানত নির্দিষ্ট সময়ে ফেরত দিতে পারেনি, তিনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন, তবে তার দুর্নীতি করার এবং ক্ষমতার দাপটে সেই লোন মাফ করিয়ে নেওয়ার প্রবল সম্ভাবনা থাকে। রাষ্ট্র চায় না কোনো আর্থিক অপরাধী সংসদের পবিত্র চেয়ারে বসুক। মুন্সি সাহেবের ভুলটা কোথায় ছিল? তিনি হয় লোন রিশিডিউল করেননি, অথবা সময়মতো কিস্তি শোধ দেননি। 3 তারিখ রিটার্নিং অফিসার তাকে বৈধ বলেছিলেন, কিন্তু সিআইবি রিপোর্ট যখন এলো, তখন আর কোনো রক্ষা থাকলো না। প্রিয় দর্শক, লোন শোধ না করে এমপি হওয়ার এই সংস্কৃতির অবসান কি হওয়া উচিত নয়? আপনার কি মনে হয় কমেন্টে জানান। হাসনাত আবদুল্লাহ কেবল একজন প্রার্থী নন, এই আসনে তিনি এক অপরাজেয় ফ্যাক্টর। অনেক বিশ্লেষকরা মনে করেন, মুন্সি সাহেব যদি মাঠেও থাকতেন, হাসনাতকে হারানো তার জন্য ছিল প্রায় অসম্ভব। কারণ হাসনাত আবদুল্লাহর যে জনভিত্তি এবং গত কয়েক বছরে তিনি যেভাবে দেবিদ্বারের সাধারণ মানুষের সাথে মিশে গেছেন, তাতে তার ইমেজ এখন অন্যান্য উচ্চতায়। বাংলাদেশের অনেক সচেতন নাগরিক তো বলেই ফেলেন, হাসনাত আবদুল্লাহর আসনে তাকে হারানোর মতো প্রতিপক্ষ এখনও তৈরি হয়নি। কিন্তু মুন্সির এই বিদায় কি হাসনাতের জয়কে ওয়াকওভারে পরিণত করলো, নাকি ভোটার উপস্থিতি কমে যাওয়ার কোনো ঝুঁকি আছে? এখন প্রশ্ন হচ্ছে, মুন্সি সাহেব কি আর ফিরতে পারবেন? আইনজীবীরা বলছেন, সুযোগ নেই বললেই চলে। চেম্বার আদালতের আদেশের পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে যাওয়ার সুযোগ থাকলেও হাতে সময় কই। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যে আইনি লড়াই শেষ করে ব্যালট পেপারে নিজের নাম ফিরিয়ে আনা অনেকটা হিমালয়ে জয়ের মতো কঠিন। দেবিদ্বারের বিএনপি এখন নেতাশূন্য। তাদের এত বিশাল ভোট ব্যাংক এখন কার দিকে যাবে? হাসনাত কি পারবেন সেই ভোটারদের নিজের ছায়াতলে নিয়ে আসতে? হাসনাত আবদুল্লাহর জন্য এখন চ্যালেঞ্জ হলো কেবল জেতা নয়, বরং একটি বড় ব্যবধানে জিতে প্রমাণ করা যে দেবিদ্বার মানেই হাসনাত। দিন শেষে রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, মিথ্যা কথা কইয়া পাশ করা থিকা হাসা কথা কইয়া ফেল করা অনেক ভালো। মুন্সি সাহেবের এই বিদায় বাংলাদেশের সব রাজনৈতিক নেতার জন্য একটি সতর্কবার্তা। আইন সবার জন্য সমান। আপনি যতই বড় নেতা হন না কেন, জনগণের টাকা আটকে রেখে আপনি জনপ্রতিনিধি হতেই পারবেন না। দেবিদ্বারের মাঠ এখন হাসনাত আবদুল্লাহর জন্য উন্মুক্ত। এখন দেখার বিষয়, হাসনাত আবদুল্লাহ এই নতুন সুযোগে দেবিদ্বারকে কতটুকু সমৃদ্ধ করতে পারেন।